আর যখন শিলান্যাসটা হবে, মা বোনেরা শঙ্করধ্বনি উলুধ্বনি দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। শুনলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দোয়া করবেন। কোথায় বলছেন? মহাকাল মহাতীর্থ নামে একটি প্রজেক্ট তার শিলান্যাস করতে গিয়ে। এই শিলান্যাসটা কাদের? হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে তিনি সনাতন বিরোধী, তিনি হিন্দু বিরোধী। এর আগে বহুবার প্রমাণ করেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় তিনি হিজাব পরেছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। মহাকালের মন্দিরের শিলান্যাস করতে গিয়েও তাকে বলতেই হবে যে দোয়া করবেন। ছি মুখ্যমন্ত্রী, ছি। মুখ্যমন্ত্রী এই যে কথাটা বললেন, এটা ইসলামে ব্যবহার করা হয় দোয়া। যে সাংবাদিকদের ওপরে অত্যাচার করা হয়, তাদেরকে যারা গনিমতের মাল ভাবে, তারা কি সত্যি গনিমতের মাল? এটা নিয়ে আজকের আমাদের আলোচনা। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলি, গনিমতের মাল ব্যাপারটা কি? এটা কোনো খারাপ শব্দ, অশ্লীল শব্দ? সেটা আপনারাই বিচার করবেন। এটা ইসলামীয় শাস্ত্রে যেটা পাওয়া যায়, ইসলামের ইতিহাসে যেটা পাওয়া যায়, যে যখন কোনো দেশ বা কোনো শত্রুকে আক্রমণ করবেন, মানে ইসলামিক যারা আক্রমণ করবেন আর কি, ইসলাম যারা যারা অমুসলমান, তাদের সমস্ত সম্পত্তি, মানে সেটা অর্থ হতে পারে, সেটা জমি হতে পারে, গবাদি পশু হতে পারে, যে কোনো পুরুষ হতে পারেন, নারী হতে পারেন, সেগুলোকে লুট করে নাও। সেগুলো তখন তাদের সম্পত্তি হয়ে যাবে। এটা হচ্ছে গনিমতের মাল বলা হয়। এরপরে সেটা নিয়ে পুরুষদেরকে চাকর বাকর হিসেবে ব্যবহার করা হবে, মহিলাদেরকে ভোগ করা হবে, এবং সেই ছিনিয়ে নেওয়া টাকা, এগুলো সব জায়েজ, সবই বৈধ। তো এই যে গনিমতের মাল শব্দটা, এটা কিন্তু চালু আছে, এটা ইসলামে চালু আছে। আর এই যে আক্রান্ত হলেন সোমা মাইতি বেলডাঙ্গায়, মহেশপুরে, সেখানে কারা আক্রমণ করেছেন আপনারা দেখেছেন, আপনারা জানেন। এবং এর আগে আরো কয়েকটা নাম আপনাদেরকে বলবো। এই যে প্রথমে থাম্বনেলে যাদের ছবি আপনারা দেখছেন, তমশ্রী রুদ্র, তারপরে যার ছবি তার নাম রিয়া গিরি, তারপরে আমরা রেখেছি সোমা মাইতি। এই তিনজনকে আপাতত আমরা বেছে নিয়েছি। এছাড়া দেখুন, সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, পুরুষরাও আক্রান্ত হন, মহিলারাও আক্রান্ত হন। কিন্তু অতি সম্প্রতি যেহেতু এই তিনজন আক্রান্ত হয়েছেন, এই তিনজনকেই আমরা বেছে নিয়েছি। তমশ্রী রুদ্র কিছুদিন আগে নিউ টাউনের একটি বস্তিতে এসআইআর সংক্রান্ত খবর করতে গিয়ে তার উপরে আক্রমণ হয়েছিল। এরপরে আসুন রিয়া গিরি। রিয়া গিরি এই হুগলিতে কিছু একটা তাবলিগি কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন, সেটা মুসলিমদের একটা অনুষ্ঠান ছিল। সেখানে রিয়া গিয়ে যখন বাইট নিতে যায়, কথা বলতে যায়, তখন তাকে বলা হয় যে এই আপনি মাথার উপরে ঢাকনা দেননি, আপনি মুখ খুলে রেখেছেন, আপনি মাস্ক পরেননি, আপনি মূল কথা এখানে এসেছেন কেন, এখানে আসাটাই অন্যায়, এই কথাটা তাকে বলা হয়েছিল। সেটা একটু আপনারা শুনে নিন। আমরা চুল খুলে রেখে তুমি কি করে তো প্রশ্ন করছো? কি বলছো? চুল খোলা প্রশ্ন করা যাবে না? না 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 না, মহিলার জায়গা নাই এখানে, এখানে মহিলার কোনো জায়গা নাই। মেয়েদের ইসলামের যেটা বিধান, সেখানে মেয়েদের আসা নিষিদ্ধ আছে। হ্যাঁ, মেয়েদের পর্দার সঙ্গে ইসলাম বলেছে যে শরীয়ত অনুযায়ী যে তাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। চুল খোলা ইসলামের আমাদের এই আছে কি মহিলাকে ডাইরেক্টলি দেখতে নেই, তাই না? পর্দা জরুরি আছে। আপনি যদি মুখে মাস্ক ওপর নিতেন তাহলে ঠিক ছিল। এরপরে আপনারা সোমা মাইতিকে দেখেছেন। সোমা মাইতি এই মুহূর্তে তিনি হাসপাতালে আছেন। তিনি গতকালকে তার যে চ্যানেল 24 ঘন্টা, সেখানে তিনি কি জানিয়েছিলেন একটু শুনুন। মেরেছে আমাদের, ফেলে মেরেছে আমাকে। ওই আন্দোলনকারী যারা ছিল ওখানে এজ গ্রুপ, তোমার কি বলবো, 12 থেকে 30 কয়েক হাজার লোক ঘিরে ধরেছে। টোটো ছাড়তে দেবে না। সেই টোটো মানে দুজন আমাকে কোনোভাবে সেই পাঁজা গোলার মধ্যে দিয়েছে। একজন চুল ধরে টানছে, একজন পা ধরে টানছে, মোবাইলটা ছিনিয়ে নিল, একজন জামা ধরে টানছে, আর সমস্ত জায়গাতে হাত দিচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না কি বিভৎস সিচুয়েশন। এই সিচুয়েশনে আমি কখনো করিনি এর আগে, কখনো করিনি আমি। প্রচুর পুলিশ দাঁড়িয়ে দেখলো। ওখান থেকে বেরিয়ে এসে কয়েকজনকে পুলিশকে বললাম আপনাদের গাড়ি আছে, প্লিজ রেস্কিউ করুন। সবাই বলছে পুলিশ পুলিশ করে বলছে আমাদের এখানে কোনো গাড়ি নেই, আমাদের এখতিয়ার নেই। সবাই দাঁড়িয়ে দেখলো, এই বিভৎস ফেলে মারলো। আজকে সোমা কেমন আছে? আজকে সোমা যেটা জানিয়েছে যে
গোটা শরীরে ব্যথা, তার সিটি স্ক্যান করা হয়েছে, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং মানে পুরোপুরি কবে সুস্থ হবেন ঠিক নেই। আমি প্রশ্ন করেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওই মবের মধ্যে ঢুকেছিল কেন, ভিড়ের মধ্যে ঢুকেছিল কেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই দুধেল গাইদের পক্ষেই তিনি দাঁড়িয়েছেন। তিনি যখন যাচ্ছিলেন গতকালকে কলকাতা এয়ারপোর্টে, তাকে প্রশ্ন করা হয়েছিল বেলডাঙ্গা কাণ্ড নিয়ে, যেখানে সাংবাদিক সোমা মাইতি 24 ঘন্টার মুর্শিদাবাদের করেসপন্ডেন্ট এবং বর্ষিয়ান সাংবাদিক, অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত পরিচিত একটি মুখ, তার উপরে যেভাবে শ্লীলতাহানি, যৌন হেনস্থা, খুনের চেষ্টা যেভাবে তাকে করা হয়েছে, মেয়েটি এখন হাসপাতালে রয়েছে। তাদের সঙ্গে আমরা কথাও বলেছি, সোমার সঙ্গে, সে কথা শোনাবো। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে। হ্যাঁ সোমা, আমি দীপঙ্কর দা বলছিলাম। আমি এখন ফ্রিল্যান্স করছি, আর নবান্ন নিমন্ত্রণ বলে একটা কন্টেন্ট ক্রিয়েট করি আর কি চ্যানেলে। তো কালকে তো সবাই দেখেছে, আমরাও দেখেছি। তো এখন তুমি কেমন আছো? আমি হসপিটালেই আছি, প্রচুর পেন হচ্ছে, ঘুমোতে পারছি না। স্ক্যান হয়েছে সম্ভবত কালকে। হ্যাঁ, স্ক্যান হচ্ছে, আজকে তো স্ক্যান রিপোর্ট পাওয়া যাবে। আর লিগামেন্ট, বেরোচ্ছে তো, মানে প্রচুর পেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ফিজিওথেরাপি করতে হবে, হাতে লিগামেন্টে তো খুব চোট পেয়েছে। ডাক্তার বলে গেল ফিজিওথেরাপিটা করবে, আর হ্যাঁ হ্যাঁ না, সময় লাগবে। না, এই অবস্থায় ফোন করলাম আসলে জানার জন্য কেমন আছো। আচ্ছা আচ্ছা সোমা, তুমি তো নিশ্চয়ই জেনে গেছো যে কালকে সিএম কি বলেছেন, মুখ্যমন্ত্রী মবের মধ্যে কেন গেছিলে? তুমি তুমি কি শুনেছো এটা? হ্যাঁ বলুন, কি বলেছেন? ও মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল এয়ারপোর্টে যে একজন মহিলা সাংবাদিক, তার উপর আক্রমণ করা হয়েছে। তো তখন মুখ্যমন্ত্রী বললেন যে ও কেন গেছিল মবের মধ্যে যেতে না বলো। মানে দুর্গাপুরে যেমন বলেছিল না, রাত্রিবেলা মেয়েরা যেন না বেরোয়। হ্যাঁ মানে সলিউশনে আমরা খবরের কাজে যেতে পারবো না, এটা হয়। গ্রাউন্ড রিপোর্ট, আমরা অডিও ভিজুয়াল মিডিয়াতে কাজ করি, একটু গ্রাউন্ডে যেতেই হবে। গ্রাউন্ড রিপোর্ট আমরা বাড়িতে বসে তো গ্রাউন্ড রিপোর্ট হয় না, একদমই একদম। না? তো কি করে হয়? আর তোমার তো মোটামুটি ধরো 20 বছরের বেশি মানে আছো এই পেশায়। এত মগ সামলেছি আমি তো কখনো দেখিনি। বন্ধুরা দেখুন, এই যে যারা আক্রান্ত হচ্ছেন তারা কোন সম্প্রদায়ের, কোন ধর্মে বিশ্বাস করেন, যারা আক্রমণ করছে তারা কারা, এই খবরটা দেখে কিন্তু আমাকে আপনারা মুসলিম বিরোধী বা ইসলাম বিরোধী ভাববেন না। আমরা আমাদের সকাল সন্ধ্যা প্রার্থনায় বলি, মন্নাথ জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরবে নমঃ। এর পাশাপাশি আমরা প্রাতঃকালীন এবং সান্ধ্যকালীন প্রার্থনাতে বলি, বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বতনি পুরনং শাশ্বত বর্তমান। অর্থাৎ আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা আমরা আমাদের ধর্মের প্রতি যেমন শ্রদ্ধাশীল, সমস্ত ধর্মের প্রতি, সমস্ত সম্প্রদায়ের প্রতি, সমস্ত মানুষের প্রতি, এ জগতের সমস্ত অধিবাসীর প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। এবারে আসি যে গণিমতের মাল এটা কারা ভাবছে, এটা কিন্তু ভাবছে, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। যদি সোমা মাইতি তিনি যদি হিজাব পরে যেতেন, তিনি যদি বোরখা পরে যেতেন, তার মাথায় যদি ঢাকনা থাকতো, তাহলে কিন্তু এই সাহসটা হতো না। গতকাল কি হয়েছে বেলডাঙ্গায়? গতকাল বেলডাঙ্গায় একজন পরিযায়ী শ্রমিক, যিনি ঝাড়খণ্ডে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রীতিভাজনেষু, অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত কাছের যে সরকার কংগ্রেস এবং হেমন্ত সোরেনের যে জোট সরকার, তার বন্ধু সরকার, তিনি যদিও মিথ্যে কথা বলে গেছেন। তিনি এয়ারপোর্ট থেকে যখন উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তখন তিনি বললেন যে ঘটনাটা বিহারে ঘটেছে, তিনি মিথ্যে কথা বলেন। তো সেটা তার অভ্যেসে হয়ে গেছে, আপনারাও শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন। আসল ঘটনাটা হচ্ছে সেই পরিযায়ী শ্রমিকের দেহ যখন বেলডাঙ্গায় ফিরল তখন একটা উত্তপ্ত অবস্থা তৈরি হলো এবং তারপরে আমরা দেখেছি যে বিধায়ক হুমায়ুন কবির, যিনি জেইউপি নামে একটি দল তৈরি করেছেন, পলিটিক্যাল পার্টি, জনতা উন্নয়ন পার্টি, তিনি কিন্তু গিয়েছিলেন, কংগ্রেসের অধীর চৌধুরী গিয়েছিলেন সেই পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে, তারা কথা বলেছেন, তারা সেই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
আর তৃণমূলের কাউকে দেখা যায়নি, তৃণমূলের বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি কাউকেই দেখা যায়নি। হলো কি, সকাল থেকে দুপুর পর্যন্ত গোটা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকলো, রেল অবরোধ হয়ে থাকলো, রাস্তায় আগুন জ্বালানো হলো, পাথর বৃষ্টি করা হলো, প্রচুর যারা মানুষ লোকাল হোক বাইরের হোক তারা জড়ো হলেন, এবং এই সুযোগে কিছু দুষ্কৃতীও সেখানে জড়ো হলেন। এই দুষ্কৃতী দলটি তারা হচ্ছে গনিমতের মাল কি করে লুট করা যায়, মানে তারা লুটের উদ্দেশ্যেই এসেছিল, কিন্তু একজনকেও পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। সেখানে জেলার পুলিশ সুপার, জেলার পুলিশ কর্তারা, সেখানে জেলা শাসক সবাই সেখানে গিয়েছিলেন, মানে পুলিশ প্রশাসনের লোকজন গিয়েছিলেন, কিন্তু কাজের কাজটা করতে পারেননি। একদম অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে, দুপুর যখন গড়িয়ে গেল তখন সেখানে গিয়ে হেল্পলাইন হবে, হ্যান হবে, স্যান হবে, এইসব প্রতিশ্রুতি দিয়ে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, পরিযায়ীদের আই কার্ড দেওয়া হবে, এইসব বলার পরে কিছুটা ক্ষোভ সামলানো গেল। কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গিয়েছে। শুধু কি সোমার ওপরে রিপাবলিক টিভির একজন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, একাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এই যে 24 ঘন্টার ক্যামেরাম্যান, তার মাথা ফেটে গেছে, তার কথা খুব একটা বেশি শোনা যাচ্ছে না। সোমার ওপরে যে আক্রমণটা হয়েছে, শুধু কি তার শারীরিক আক্রমণ, মানে ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে, মাথায় আঘাত পেয়েছে, তা নয়, তাকে একদম শারীরিকভাবে লুট করার ইচ্ছা ছিল। 1 থেকে 1.5 কিলোমিটার দৌড় করানো হয়েছে এই মেয়েটিকে, এবং সে তার সংবাদ মাধ্যমে, সে যেখানে চাকরি করে সেখানে কিন্তু সে জানিয়েছে যে এই কাণ্ড হয়েছে। একদল লোক এসে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল, একদম মেরে ফেলার চেষ্টা করছিল, খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করছিল। এরকম ঘটনা তো আগেও হয়েছে। সব সময় রাজ্যের মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়েছেন। অভয়াকাণ্ডে তিনি ক্ষতিপূরণ দেবেন বলেছিলেন, হাঁসখালিতে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল, তার পাশের বাড়ির কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজে যখন তার দলেরই সমর্থক একটি পরিবারের মেয়ে, তাকে যখন ধর্ষণ করা হলো তখনও তিনি মুখ খোলেননি। দুর্গাপুরের সময় তিনি বলেছিলেন যে মেয়েরা যেন রাতে না বেরোয়, এবং একইভাবে একজন মহিলা সাংবাদিককে যখন শ্লীলতাহানি, যৌন হেনস্থা, খুন করার চেষ্টা, যা তা করা হলো, তিনি বললেন জুম্মাবারে একটু ভিড় হয়, আর এই ধরনের এতে আমি কি করে বাধা দেবো, তো জুম্মাবারে করলে ছাড়। তিনি এর পাশাপাশি আর একটা নোংরামি করেছেন, যে এই যে শিবের মাথায় জল ঢালতে যায় হর হর মহাদেব বলে দুর্গাপূজার সময় ভিড় হয়, তখন কি বন্ধুরা আপনারা কোনোদিন শুনেছেন দুর্গাপূজার ভিড়ে এই ধরনের নোংরামি করা হয়? মহাকুম্ভে তো 66 কোটি মানুষ এসেছেন, একটা ইনসিডেন্ট এরকম আছে, আমরা মানে হাজির ছিলাম, আমরা একদম সাক্ষী ছিলাম, স্নান করেছি একই ঘাটে, পাশাপাশি মহিলারা স্নান করছেন, বোনেরা, মায়েরা, দিদিরা স্নান করছেন, ভাইয়েরা স্নান করছেন, আমরা স্নান করছি, সেখানে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করছি, তো সেখানে একবার মনের মধ্যেও আসেনি। আসলে এই যারা এই গনিমতের মাল ভাবে, তারা এইভাবে টার্গেট করে। ঘটনাগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন, যে কিভাবে রিয়া গিরি বলে মেয়েটিকে কিভাবে হেনস্থা করা হয়েছিল, কিভাবে এই যে মেয়েটির নাম বললাম তমশ্রী রুদ্র, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল, এবং কিভাবে সোমা মাইতির উপরে করা হলো। এটা কি এখানে থেমে যাবে? না, থামবে না। দেখুন, যারা সাংবাদিকতা করেন, আমি একদমই বলবো না, মানে আমি আমার পেশার লোকেদেরকে, বা আমি নিজেও তো কাজ করেছি, এখনো করছি, আমার কাছে এখনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্রিডিটেশন কার্ড আছে, মানে যেটা আপনি যে সাংবাদিক, মানে আমি যে সাংবাদিক তার একটা স্বীকৃতি। তো আমি এটা বলছি, স্বীকার করছি যে সাংবাদিকতাও একটা পেশা। মানে ধরুন, কেউ শিক্ষকতা করেন, কেউ মজদুরি করেন, কেউ কলে কারখানায় কাজ করেন, কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, বা কেউ আইনজীবী, যে কোনো পেশার মতো এটা একটা পেশা। এটা মোটেও একদম দেশ উদ্ধার করার জন্য মহান কোনো ব্যাপার, এই ফাটিয়ে দিচ্ছি, ওই করছি, তা নয়। আমরা আমাদের শ্রম দিই, তার বিনিময়ে একটা বেতন পাই, তো আলাদা কোনো অ্যাডভান্টেজ দরকার নেই। কথাটা হচ্ছে যে এই যে মেয়েটি, সে তো বাঙালি, সে তো এই পশ্চিমবঙ্গের অধিবাসী, তো যাদেরকে এই বাঙালি বাঙালি করে লাফাচ্ছে, পিসি ভাইপো বাঙালি 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 করে লাফাচ্ছে, তারা দেখছে যে ভোট বাক্সটা কোন জায়গায় কার ভারী। তারা দেখছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ক্ষেত্রে বলতে হবে এক, আর অন্য জায়গায় বলতে হবে আর এক, সভা সমিতিতে গিয়ে অন্য কথা বলতে হবে। আর যখন এই লুঙ্গি পার্টি বা এই টুপি পার্টি বা তার দুধেল গাই, এগুলো আমাদের শব্দ না, এটা একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই বলেছিলেন। তো তার কথা অনুযায়ী সেই দুধেল গাইদের ভোট ব্যাংকটাকে সুরক্ষিত রাখতে হবে, কিন্তু যেটা হাস্যকর হয়ে গেছে, সবচেয়ে বড় আয়রনি হচ্ছে, সেই দুধেল গাইদের ভোট কিন্তু আর মমতা ব্যানার্জির পাশে নেই। এই যে অভিষেক ব্যানার্জি যাচ্ছেন আজকে বহরমপুরে, তিনি রোড শো করবেন, মমতা ব্যানার্জির ভাইপো বলে বলেন সবাই, তো তিনি কি তিনি জানেন, আর আপনারা জানেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। অভিষেক ব্যানার্জি যাচ্ছেন, আর তার থেকে 30 কিলোমিটার দূরে মাত্র
ডোমকলে হুমায়ুন কবির, তৃণমূলের সাসপেন্ডেড এমএলএ, যিনি নতুন পার্টি তৈরি করেছেন, তিনিও একটা জনসভা করবেন। এবং গতকাল রাত্রেও দেখেছি আমরা যে হুমায়ুন কবির, তিনি এই যে যুবক পরিযায়ী শ্রমিক, তিনি মারা গিয়েছেন ঝাড়খণ্ডে, তার দেহ এসেছে, তার পরিবারে গিয়েছিলেন। ফলে মুর্শিদাবাদ শুধু নয়, সংলগ্ন সমস্ত জায়গায় আমরা দেখছি, খেয়াল করে ভালো করে লক্ষ্য করে দেখছি, দায়িত্ব নিয়ে বলছি, যে সংখ্যালঘু মুসলিমরা মানে মমতা ব্যানার্জির সাধের ভোট ব্যাংক, দুধেল গাইদের যে ভোট ব্যাংক, মমতা ব্যানার্জি আর পাবেন না। তো এই যে একদিনে এতগুলো কর্মসূচি, মানে আজকেই হুমায়ুন কবিরের কর্মসূচি, আজকেই অভিষেক ব্যানার্জির কর্মসূচি, আজকেই আবার মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে তার একটা কর্মসূচি রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন মালদায়, সেজে উঠেছে। মানে আমরা যখন এই কন্টেন্ট তৈরি করছি, অগুন্তি মানুষ মালদায় যেখানে সভা হবে, দুটো মঞ্চ করা হয়েছে, একটা সরকারি মঞ্চ যেখান থেকে বন্দে ভারতের স্লিপার কোচ সেটা উদ্বোধন হবে, একাধিক ট্রেন, নতুন ট্রেন, সেগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিজেপির একটা জনসভা হবে। তো প্রচুর মানুষ ইতিমধ্যে জড়ো হয়ে গিয়েছেন এবং আগামীকাল সিঙ্গুরে সভা হবে। পরপর দুদিন প্রধানমন্ত্রীর সভা রয়েছে, একটা উত্তরবঙ্গে, একটা দক্ষিণবঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ইন্টারেস্টিং একটা কথা বলেন যে পহলে সোচ বদলো बाद में देश बदलेगा, पहले सोच बदलो बाद में देश बदलेगा। মানে প্রথমে আপনার মানসিকতা আপনি চেঞ্জ করুন, প্রথমে আপনার ধারণা আপনি পরিবর্তন করুন, তারপরে দেশ এমনিতেই পরিবর্তিত হয়ে যাবে। তো এই যে গণিমতের মাল ভাবা, এই ধারণাটা যারা রেখেছেন তারা দয়া করে আপনাদের সোচটাকে চেঞ্জ করুন, আপনাদের মানসিকতাটাকে পরিবর্তন করুন। এবং এই ধারণাকে যারা প্রশ্রয় দিচ্ছেন, গণিমতের মাল ভাবা লোকগুলোকে শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে যারা সমর্থন করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা এরকম ঘাটিয়া মানসিকতা, এরকম নোংরা মানসিকতাকে সমর্থন করছেন, তাদেরকেও বলছি যে পহলে সোচ বদলো बाद में देश बदलेगा। বন্ধুরা, আজকের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন অবশ্যই দয়া করে আপনারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আপনারা যদি মনে করেন এই ভিডিও ভালো হয়েছে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা আরো বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠান এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলের প্রাথমিক সদস্যপদ নিতে পারেন, প্রাইমারি মেম্বারশিপ। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।